এই হলো সেই ফেরাউনিক ভিলেজ। আমরা এখন সেই ফেরাউনিক ভিলেজে এসে পড়েছি। ভিতরে ঢুকবো, টিকিট কাটবো এবং দেখব। আমরা ঢুকছি ফেরাউনিক ভিলেজে, এখান থেকে টিকিট কাটবো। অসংখ্য স্টুডেন্ট এসেছে বন্ধুরা, দেখুন। এই হলো টিকিট কাউন্টার, এখন টিকিট কাটবো। ফেরাউনিক ভিলেজের গেট। বন্ধুরা, টিকিট কেটে আমরা ফেরাউনিক ভিলেজের ভিতরে প্রবেশ করেছি। এখানে আমার সাথে আরেকটি জার্মান দম্পতি আছে, তারা দুজন এবং আমি। ফেরাউনিক ভিলেজের যে কর্মকর্তারা আছে তারা আমাদের তিনজনকে একটি বোটে উঠালো এবং এই বোটে করেই আমাদের টোটাল ফেরাউনিক ভিলেজটি আজকে দেখাবে। তাহলে চলুন বন্ধুরা, চলতে চলতে এই ফেরাউনিক ভিলেজের ইতিহাস সম্পর্কে জানা যাক। And it was during this old kingdom, around 2500 BC, that the Great Pyramids and Sphinx of Giza were built by 3 pharaohs. প্রাচীন মিশরীয় সভ্যতা মানে অদ্ভুত আর রহস্যময় নানা উপকথার ভাণ্ডার। সেসব গল্প শুধু চমকেই দেয় না, তার মধ্যে ছড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য। আছে সেকালের সমাজবিজ্ঞান, জ্যোতিষবিজ্ঞান, গণিত, এমনকি চিকিৎসা শাস্ত্রেরও অসংখ্য ধারণা। ফেরাউনের সময় মিশরের অতীত জীবন ব্যবস্থা কেমন ছিল, তাদের আচার আচরণ, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, তাদের জীবনযাপন সহ তখনকার সব ঐতিহ্য নিয়ে গড়ে উঠেছে এই গ্রাম, যার নাম দেওয়া হয়েছে ফেরাউনিক ভিলেজ। এটি তৈরি করেছেন ডক্টর রাগাব হোসেন। হাজার বছর আগের মিশরকে তুলে ধরতেই প্রতিষ্ঠা করেছেন এই ফেরাউনিক ভিলেজ। এই ভিলেজ পুরোটাই একটি নাট্যমঞ্চ। সেখানে মঞ্চায়িত হয় 3000 বছর আগেকার ফেরাউনিক জীবন ব্যবস্থা। বন্ধুরা, এটি মিশরের কায়রো শহরে অবস্থিত। কায়রোর নীল নদীর পাড়েই এই ফেরাউনিক ভিলেজটি অবস্থিত। তাহিরি স্কোয়ার থেকে খুব অল্প সন্নিকটে এই ফেরাউনিক ভিলেজটি অবস্থিত। আপনারা যে কোনো সময় ঘুরতে আসতে পারেন এখানে। অত্যন্ত সুন্দর একটি গ্রাম। বন্ধুরা, আজকে এই গ্রামের সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। So let us travel back to that golden age of Egypt when pharaohs ruled the world. In front of you here, the plant growing in the water is papyrus, which was used by the ancient Egyptians to make boats, huts, mats and sandals, but most of all, to make paper. বন্ধুরা, সামনে যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তখনকার ফেরাউনদের দেবতা ওসাইরিস। ওসাইরিস ছিলেন ফেরাউনদের প্রথম দেবতা, যার মমি তৈরি করা হয়েছিল। প্যাপিরাস সল্ট থেকে মৃতদেহে মমি করে পচন রোধের যে বিজ্ঞান, তারও প্রথম হাতে কলমে ব্যবহার হয় এই ওসাইরিসের উপরই। মিশরীয় পুরাণ অনুসারে পুনর্জন্ম, মদ, শস্য তথা উর্বরতার দেবতা ছিলেন এই ওসাইরিস। ওসাইরিস নিজের সহোদরা বোন সুন্দরী আইসিসকে বিয়ে করেছিলেন। রাজা হিসেবে ওসাইরিস ছিলেন প্রজাদরদী সুশাসক। তিনি যে সময় সিংহাসনে বসেন তখন প্রাচীন মিশরের মানুষ ছিল বর্বর। মানুষের কাঁচা মাংস খেত তখন। এই রাজা ওসাইরিসই তখন মানুষের মাংস ভক্ষণ করার রীতি এটা বন্ধ করেন। তিনিই প্রথম মিশরীয়দের চাষাবাদ করতে শেখান, ফসল ফলাতে শেখান, গম, বার্লি, আঙ্গুর ইত্যাদি তৈরি করতে শেখান এবং আঙ্গুর থেকে যে মদ তৈরি হয় সেটা উনিই শেখান। শুধু সুসভ্য করাই নয়, কৃষিকাজ, তামার ব্যবহার সম্পর্কেও মিশরীয়দের শিক্ষিত করে তোলেন এই রাজা ওসাইরিস। বর্বর প্রাচীন মিশরীয়দের মধ্যে নিয়ে আসেন শৃঙ্খলা, গড়ে তোলেন প্রশাসক, স্থপতি, কৃষিবিজ্ঞানীদের ফৌজ। শিল্পকলা আর বিজ্ঞানে পারদর্শী করে তোলেন মিশরীয়বাসীকে। এবং এই ওসাইরিসকে তার ভাই হত্যা করেছিল ষড়যন্ত্র করে। সামনে যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন তা হলো আইসিসের ভাস্কর্য। আইসিসকে মূলত মাতৃত্ব, জাদু এবং উর্বরতার দেবী হিসেবে বলা হয়। তিনি ওসাইরিসের স্ত্রী এবং একই সঙ্গে তিনি কিন্তু ওসাইরিসের বোনও হয়।
ওসাইরিস এবং আইসিসের পরবর্তী যে জেনারেশন বা পরবর্তী যে ছেলে হয়েছিল সেটাই ছিল হোরাস। সামনে যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছি এটি হলো হোরাসের ভাস্কর্য। তাকে সাধারণত একটি বাজ পাখি অথবা বাজ পাখির মাথা বিশিষ্ট পুরুষ হিসেবে তখন কল্পনা করা হতো। এই হোরাস হলো প্রাচীন মিশরীয়দের আরেকটি দেবতা বা ফেরাউনদের আরেকটি দেবতা। এই হোরাস কিন্তু ওসাইরিস এবং আইসিসের পুত্র। ওসাইরিসকে তার ভাই মেরে ফেলেছিল এবং হোরাস যখন বড় হয় তার বাবা ওসাইরিসের যে রাজ্য দখল করেছিল সেটকে হত্যা করে সে ওসাইরিসের রাজ্য আবার পুনঃদখল করে এই হোরাস। সামনে যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন এটি হলো আমনের ভাস্কর্য। আমনকে সাধারণত সূর্য এবং বায়ুর ঈশ্বর বলে ধারণা করা হতো। প্রাচীন মিশরীয়দের অন্যতম শক্তিশালী এবং জনপ্রিয় একজন দেবতা ছিল এই আমন। আমনকে দেবতাদের রাজা বলা হতো এবং ধারণা করা হয় তিনি নিজেকেই সৃষ্টি করেছেন, তার কোনো স্রষ্টা ছিল না। Still, he lost one of those eyes in his battle with Set. Would you like to hear? Despite my 17 military campaigns and my great successes as Pharaoh, I am often remembered only as Queen Hatshepsut's stepson, the Pharaoh child in waiting. Won't history ever forget their name? When will I be remembered for something more? সামনে যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছি তা হলো থতমোস III-এর ভাস্কর্য। তিনি ছিলেন 18তম রাজবংশের ষষ্ঠ ফারাও। তার রাজত্বকাল ছিল 54 বছর। তিনি প্রায় 54 বছর যাবৎ মিশর শাসন করেন। তিনি বেঁচে থাকা অবস্থায় 17টিরও কম বেশি যুদ্ধ পরিচালনা করেন। সবগুলিতে উনি বিজয়ী হন। তাকে প্রাচীন মিশরীয় নৌবাহিনীর পিতা হিসেবেও বিবেচনা করা হয়। তিনি প্রাচীন বিশ্বের প্রথম যুদ্ধ নৌবাহিনী তৈরি করেছিলেন এবং তিনি তখন মিশরের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ফারাও হিসেবে বিবেচিত হন। এটি হলো আখেনাতেনের ভাস্কর্য। অষ্টাদশ রাজবংশের একজন প্রাচীন মিশরীয় ফারাও ছিলেন তিনি। তার শাসনকাল ছিল 17 বছর। প্রাচীন মিশরীয়রা যে বহু ঈশ্বরবাদ তখন বিশ্বাস করত, অনেক ঈশ্বরকে তারা পূজা করত, এইটি তখন এই আখেনাতেন সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় এবং তিনিই প্রথম এক ঈশ্বরবাদের প্রবর্তন করান। His birth name and he came to Tutankhamun to appease the masses. And so my city, Tel El Amarna, and my god Aten were abandoned by the Egyptians. But one day, Aten will rise again. বন্ধুরা, সামনে যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন এটি হলো রামেসিস II-এর ভাস্কর্য। আমরা মুসা নবী আলাইহিস সালামের সময় যে ফেরাউনকে চিনি বা যার নাম শুনেছি, এটি হলো সেই ফেরাউন, যেই ফেরাউনকে আল্লাহ তাআলা স্বয়ং পানিতে ডুবিয়ে মেরেছিল। এই সেই ফেরাউনের ভাস্কর্য। এটি হলো রামেসিস II। তিনি ছিলেন মিশরের 49তম রাজবংশের 3য় ফারাও রাজা। ফারাওদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ফারাও হিসেবে যাকে বিবেচনা করা হয় এবং এই সেই ফারাও যিনি খোদার সাথে তুলনা করেছিলেন। Was a mummy in the valley of the kings. After my death, 9 more pharaohs took the name Ramses in my honor, but there was only one me, Ozymandias, king of kings. Most famous of Ramesses II's monuments is the great temple at Abu Simbel in Nubia, south of Aswan. বন্ধুরা, সামনে যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন এটি হলো আবু সিম্বল টেম্পলসের ভাস্কর্য। আবু সিম্বলের বৃহত্তম মন্দিরটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 20 বছর। The two temples were rescued from the waters of Lake Nasser when the Aswan High Dam was being built in the 1960s. বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত দৃশ্যটি। নবী মুসা আলাইহিস সালামকে যখন তার মা ফেরাউনের হাত থেকে রক্ষা করার জন্য নীল নদের পানিতে ভাসিয়ে দিয়েছিল, তখন ফেরাউনের স্ত্রী শিশু মুসা আলাইহিস সালামের লাবণ্য এবং সে মায়া দেখে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া তাকে বুকে আগলে নিয়েছিলেন। এই সেই দৃশ্য সত্যি অসাধারণ।
god Bes was a great favorite with the Egyptians. He was believed to protect people against snakes and scorpions. সামনে যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন এটি হলো প্রাচীন মিশরীয়দের বা ফারাওদের তখনকার দেবতা গড বেস। এটি প্রাচীন মিশরীয় দেবতা যাকে পরিবারের এবং বিশেষ করে মা, শিশু এবং সন্তানদের জন্মদানের রক্ষাকর্তা হিসেবে পূজা করা হতো। বেসকে পরবর্তীতে ভালো কিছু রক্ষক এবং খারাপের শত্রু হিসেবে গণ্য করা হয়। সামনে দেখতে পাচ্ছেন এটি হলো মিশরের তখন ফেরাউনদের যে বাগান, যেখানে বসে তারা আড্ডা দিত, গল্প করত। এই বাগানের যে অংশ, সেই অংশটি দেখতে পাচ্ছেন দুজন ফেরাউন এখানে বসে আড্ডা দিচ্ছে বা খেলা করছে। এটি ছিল তখনকার জীবন ব্যবস্থা। A form of which is still played in Egypt today. Ploughing is the first operation in preparing the land for প্রাচীন cultivation. মিশরীয়রা তখন যেভাবে চাষাবাদ করত তাদের গবাদি পশু দিয়ে, এটাই হলো সেই দৃশ্য। After ploughing, the heavy clods of soil are broken up with a hoe, and then furrows are made with the broad-bladed mattock. The sower scatters the seed from a small bag or এখানে basket. অনেক কিছু চাষাবাদ করেছে। তখনকার যুগে যে চাষাবাদগুলো করা হতো তাদের নিত্য প্রয়োজনীয় খাবারের জন্য। এবং এক পাশে দেখতে পাচ্ছেন ওই যে ধানের গোলার মতো বা আমাদের গ্রামে যে গোলার মতো তৈরি করা হয়, যেখানে ফসল সংগ্রহ করা হতো। প্রাচীন মিশরীয়রা তখন এইভাবে ফসল সংরক্ষণের জন্য ওই যে সাদা যে দুটো গোলা দেখা যাচ্ছে এখানে ফসল সংগ্রহ করত। With a bucket at one end of a long pole and a heavy stone as a counterweight. এখানে দেখতে পাচ্ছেন তখনকার যুগে প্রাচীন মিশরীয়রা ক্ষেতের মধ্যে পানির যে ঘাটতি, সে পানির ঘাটতি পূরণের জন্য যে সেচ প্রক্রিয়া ছিল, এইভাবেই তখনকার যুগে সেচ দিত। When a thick layer of grain has been spread on the circular floor, oxen or cows are driven round to break up the ears of ফসল grain with their heavy চাষ teeth. হওয়ার পরে যে মাড়াই প্রক্রিয়া, সেই মাড়াই প্রক্রিয়া এখানে দেখানো হচ্ছে। ফসল যখন ঘরে উঠবে, ঘরে উঠানোর আগে যে মাড়াই করে ফসলগুলোকে প্রক্রিয়া করা হচ্ছে এখানে। The grain is then taken to be stored in the silos. এটা হলো ফসল সংরক্ষণাগার। এখানে ফসল তারা এইভাবে গোলা আকারে ফসল সংগ্রহ করত এবং বীজগুলো সংগ্রহ করত। As there was no money in Egypt in pharaonic times. বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন মৌমাছি থেকে মধু সংগ্রহ করার প্রক্রিয়া। তখনকার আদি মিশরীয়রা যেভাবে মধু সংগ্রহ করত তার একটি নমুনা এখানে দেখানো হচ্ছে। Completely watertight. A royal boat of this type can be seen in the museum beside the Great Pyramid of King Cheops at Giza. The palm tree was a valuable resource for the Egyptians. The trunk was used in house building. এখানে ছোট বড় অসংখ্য নৌকা রাখা আছে। আসলে তখনকার ব্যবসা বাণিজ্য বলেন বা চলাচলের জন্য বা এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য আদান প্রদান, শস্য সংগ্রহ সব কিছুর জন্য এই নৌকা ব্যবহার করা হতো। এখানে অনেকগুলো নৌকা সেভাবে এই জন্য সাজিয়ে রাখা হয়েছে। The various parts of the palm tree for the same purposes. There were many different kinds of fish in the Nile and its canals which made good food, and fishing was also popular as a sport. এখানে দেখতে পাচ্ছেন প্রাচীন মিশরীয় জেলে কিভাবে মাছ ধরছে তার প্রক্রিয়াটি এখানে দেখানো As হচ্ছে। the fisherman hits the water with a stick to frighten the fish into the net. Let's see if he's been lucky today. Ancient Egyptians were the first people to do sports. এখানে আদি মিশরীয়দের যে খেলাধুলা ছিল তারই একটি মাঠ দেখানো হচ্ছে। তীর ধনুক ছোড়া, পাশাপাশি তলোয়ার দিয়ে যে খেলা। আসলে তখন তো এই যুদ্ধ বিগ্রহ নিয়ে সবসময় মানুষ আর কি বেশি আগ্রহ ছিল, এই জন্য তখন এই ধরনের খেলাগুলি বেশি প্রচলিত ছিল। তারই একটি নমুনা এখানে দেখানো হলো। Next there are demonstrations of some industries and crafts, the first of which is brickmaking. The material used is the Nile mud, which is mixed with water and chopped straw into a thick paste. This paste is put into a wooden mould and the bricks are then simply left to dry in the sun. বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছেন ইট তৈরির সেই প্রাচীন পদ্ধতি বা প্রাচীন প্রক্রিয়া, যেভাবে বাড়িঘর তৈরি করত তার সেই নমুনা, এবং সেটি এখানে প্রদর্শন করা হচ্ছে। Pharaohs were constructed of sun-dried mud brick. The roof was made of split palm trunks covered with branches. বন্ধুরা, এখানে দেখাচ্ছে কিভাবে তখনকার যুগে গ্লাস তৈরি করা হতো বা কাচের যে জিনিসপত্র বা কাচ কিভাবে তৈরি করা হতো বালি থেকে, তার একটি প্রক্রিয়া এখানে সম্পূর্ণরূপে খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে।
Glassmaking was introduced into Egypt after the military campaigns of Thutmose III about 1450 BC, when captive glassmakers were brought here from Syria. Glass was used for making beads, inlays, amulets and small vessels. বন্ধুরা এখানে দেখানো হচ্ছে কিভাবে মমি তৈরি করা হতো তখনকার যুগে প্রাচীন ফারাও রাজাদের অথবা প্রাচীন মিশরীয়দের যেভাবে মৃত্যুর পরে তাদেরকে মমি তৈরি করা হতো তার একটি প্রক্রিয়া এখানে সুন্দরভাবে দেখানো হচ্ছে। Are also famous for mummifying their dead. Mummification is basically dehydration, and to speed up this process, the internal organs of the body were removed and preserved separately. The body was dried out by being covered with natron salt, a form of soda found in the deserts of Egypt. The body was then cleaned and embalmed and wrapped in several layers of linen bandages. Amulets were put between the bandages to protect the mummy from harm. The whole process took 70 days. এখানে দেখতে পাচ্ছেন মাটির যে তৈজসপত্র বা নিত্য প্রয়োজনীয় যে জিনিস বা তখনকার যুগে যে সম্পদ তৈরি করা হতো তার একটি নমুনা। Pottery making is one of the oldest crafts in Egypt, dating back to about 6000 BC. The clay is kneaded with water and mixed with ground potsherds or chopped straw, which helps the finished pot to dry evenly without cracking. The potter forms the pot with his fingers as he kicks the wheel round with his foot. The handles are added afterwards, and the pot is dried in the sun for a while before being fired. Now for a little Egyptian magic. এখানে দেখতে পাচ্ছেন তখনকার যুগে যে ঘরবাড়ির যে রং করা হতো এবং ঘরবাড়ির সৌন্দর্য দেখানোর জন্য যে পেইন্ট করা হতো তার একটি নমুনা এখানে দেখানো হচ্ছে। This scene shows the different stages in decorating a stone wall. First of all, the surface is leveled, then smoothed and polished with a piece of hard stone. Grid lines are marked in red on the prepared surface to ensure accurate enlargements of the original drawings. The artist copies the outline onto the wall, working from the sketch made by the chief artist on a small slab of stone or a piece of papyrus. Then the sculptor carves the design in relief with his mallet and chisel. Finally, the details would be painted in color to make the picture look as realistic as possible. এইখানে একজন ভাস্কর্য শিল্পী বিভিন্ন রকম পাথর কেটে তখনকার যুগে যে ভাস্কর্যগুলো ছিল সেগুলো তৈরি করছে। Statues were partially carved in the quarry where the stone for them was cut. First of all, a block of stone is separated from the rock face by hammering wooden wedges into holes cut in the rock. The wedges are soaked with water, and as the wood expands, the block breaks away. After the stone has been smoothed and polished, the profile of এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিভিন্ন রকম পাথরের জিনিসপত্র বা তৈজসপত্রের উপরে অত্যন্ত সুন্দরভাবে পলিশ করে এটি ব্যবহার উপযোগ্য এবং মনোমুগ্ধকর বা অত্যন্ত আকর্ষণীয় করে তোলার প্রক্রিয়া দেখানো হচ্ছে এখানে। তখনকার যুগে মিশরীয়রা এইভাবেই একটা পাথরকে কেটে বিভিন্ন রকম আকৃতি দান করে এইভাবে পলিশ করত, তারই নমুনা এখানে দেখানো হচ্ছে। অত্যন্ত সুন্দর একটি দৃশ্য। Vases were made from various kinds of stone, particularly alabaster, a soft stone which was worked into beautiful designs. After the rough piece of alabaster has been polished smooth, the inside is hollowed out with a drill with a flint or copper bit. The vase is sunk into the ground to prevent cracking during drilling. এখানে দেখতে পাচ্ছেন একজন কাঠমিস্ত্রি কাঠের টুকরোকে কেটে বিভিন্ন রকম আকৃতি দান করছে এবং তখনকার যুগে যে কাঠের যে তৈজসপত্র বা কাঠের যে জিনিস ব্যবহার করত তখনকার যুগে কাঠমিস্ত্রিরা এইভাবেই কাজ করে এইভাবেই দিনরাত পরিশ্রম করে তখনকার ফারাওদের জন্য বিভিন্ন জিনিস তৈরি করত। The tools of the carpenter and joiner were made of copper, wood and bronze. On the left, a man is sawing a log of wood into planks.
Other tools used were a hammer, chisel, an adze, and a bow drill for boring holes. তখনকার যুগে যে ঘোড়ার গাড়ি তৈরি হতো সেই ঘোড়ার গাড়ি এবং যে চাকা, এই চাকাগুলো যে তৈরি করা হতো এবং সেখানে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার জন্য যে বল্লম বা যে যে জিনিসগুলো তৈরি করা হতো তারই একটি নমুনা এখানে প্রদর্শিত হচ্ছে। Swords, battle axes and spears, as well as shields and throw sticks. The horse-drawn war chariot was introduced into Egypt by the Hyksos from Western Asia around 1700 BC. বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন তখনকার যুগে প্রাচীন মিশরীয়রা যে পারফিউম ব্যবহার করতো বা পারফিউম তৈরি করতো, তখনকার যুগে কিভাবে পারফিউম তৈরি করতে সেই পারফিউম তৈরির প্রক্রিয়া এখানে দেখানো হচ্ছে। Perfumes were very popular in ancient Egypt and consisted chiefly of fragrant oils and fats. The juice is extracted from sweet-smelling flowers in a bag of heavy সুতা থেকে তখনকার যুগে সেই আদি আমলে মিশরীয়রা কিভাবে তখন কাপড় তৈরি করত তারই একটি প্রক্রিয়া, তারই একটি নমুনা এখানে প্রদর্শন করা হচ্ছে। fat as a base. Linen made from the flax plant was used by the Egyptians for clothing and many other purposes. Bundles of flax stalks are pulled through a large wooden comb to remove the tops and leaves. The stalks are soaked in water for a few days to soften them and then beaten with a wooden mallet. They are then pulled through a smaller comb to separate the fibres from the outer woody covering, and the good fibres are picked out and spun into thread on a spindle. The fine linen thread is then woven into cloth on a loom. The earliest looms in Egypt were horizontal, and the upright loom was brought to this country by the Hyksos. এখানে দেখতে পাচ্ছেন প্রাচীন মিশরীয় যুগে যেভাবে কাগজ তৈরি করত, তখনকার যুগে মিশরীয়রা কতটুকু আধুনিক ছিল দেখুন বন্ধুরা। তখনকার যুগে তারা কাগজ আবিষ্কার করত এবং তখন কিভাবে তারা কাগজ তৈরি করত তার একটি প্রক্রিয়া এখানে দেখানো হচ্ছে। Papyrus papermaking, for which the government had the monopoly. The lowest part of the stem is the best part for papermaking. The outer green rind is peeled off and the white pith is sliced into thin strips which are soaked in water. After repeated soaking, the now pliable strips are placed on a piece of cloth in two layers, one vertical and one horizontal. The surface of the sheet thus formed is then hammered with a wooden mallet to cause the fibres of the two layers to stick together. The sheet is then covered with another piece of cloth and pressed between two heavy stones for several days. During that time it also dries out in the hot sun and the piece of paper is ready for use. এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা তখনকার যুগে প্রাচীন মিশরীয়রা যেভাবে ওয়াইন বা মদ তৈরি করত তার একটি প্রক্রিয়া এখানে দেখানো হচ্ছে। Good wine was appreciated in Pharaonic times, and this scene shows the method of winemaking. বন্ধুরা, এখানেই ফেরাউনিক ভিলেজের প্রথম পর্ব আমাদের দেখা শেষ হলো। তারপরে যাচ্ছি দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বে অত্যন্ত আকর্ষণীয় বিষয়বস্তু আছে। ফেরাউনিক এখন ঢুকবো ফেরাউনিক ভিলেজের ভিতরে। ভিতরে আরও অত্যন্ত সুন্দর অনেক কিছু আছে যেগুলো সত্যি অসাধারণ। বন্ধুরা, আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো থাকা হয় যেন।